ইন্ডেমনিটির যেই ধারাটা পাশ হয়েছে, ইন্টারিম বলছে 31শে আগস্ট পর্যন্ত সহিংসতাগুলোর তারা বিচার করবে না বা এইগুলোর বিচার পরবর্তীতেও করা যাবে না। এখন আমিও অভ্যুত্থানকারী। 5ই আগস্টে আমি যেসব হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে ছিলাম সেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে প্রাইমারি আলোচনাই হচ্ছে যে এখন থানাগুলা রক্ষা করতে হবে, মন্দিরগুলা রক্ষা করতে হবে, আপনার হচ্ছে মাজারগুলা রক্ষা করতে হবে, হিন্দু বাড়ি প্রোটেকশন দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমি বুঝতে চাই 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে, 15ই আগস্ট যে লোকটা অস্ত্র লুট করতেছে সে কোন অভ্যুত্থানের কাজ করতেছে? 20শে আগস্ট যে লোকটা থানা লুট করতেছে সে কোন অভ্যুত্থানের কাজ করতেছে? 31শে আগস্ট পর্যন্ত আমার কেন ইন্ডেমনিটি দিতে হলো? এটা কিন্তু একটা খুব চিন্তা করার বিষয়। এখন এইটা জামাতপন্থীরা বলে যে মুক্তিযুদ্ধেও তো 1972-এর ফেব্রুয়ারি পর্যন্ত ইন্ডেমনিটি ছিল। বরং নতুন রাজনীতি, নতুন ব্যবস্থা, এই শব্দগুলোর প্রতি মানুষের এক ধরনের বিবমিশা বা এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে। সেটা হয়তো সামনের দিনে তরুণদের, আমাদের মতো মানুষ যারা যারা আসলেই নতুন একটা বন্দোবস্তর জন্য আমরা অথেন্টিক্যালি লড়াই করেছি, তাদের লড়াইকে আরো কঠিনতর করে তুলবে। আচ্ছা, এই যে আপনি বলছেন যে নতুনদের জন্য এক ধরনের নতুন শব্দটির প্রতি এক ধরনের বিবমিশা তৈরি হলো, এই দায়টা কার? এই দায়টা খুব পার্টিকুলারলি বললে ইন্টারিম গভর্নমেন্টের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব স্থানীয় মানুষজনরা ছিলেন তারা। গত 1.5 বছরে এখানে মানে উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলিকে যেভাবে নর্মালাইজ করা হয়েছে এবং অভ্যুত্থানের গোটা ন্যারেটিভটা তাদের কোলে তুলে দেওয়া হয়েছে, যেন বা শুধুমাত্র উগ্র ডানপন্থীরাই মাঠে ছিলেন, যেন বা মানে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ এই লড়াইয়ের সাথে ছিলেন না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আসলে আমরা যে বাংলাদেশটা দেখতে চেয়েছিলাম, যে বাংলাদেশে আসলে সামাজিক ক্যাটাগরির ভিত্তিতে রাজনীতির বিভাজন হবে না, বরং একটা কমন অর্থনৈতিক সামাজিক চাওয়া পাওয়ার ভিত্তিতে আমরা বৃহত্তর একটা জনগোষ্ঠীকে এক জায়গায় করার চেষ্টা করতে পারবো, সেই রাজনীতি থেকে আমরা আসলে নিজেদেরকে আরো অনেক দূরত্বে। এই মুহূর্তে বাংলাদেশ একেবারে নতুন একটা জায়গায় দাঁড়ানো। 17 বছরের স্বৈরাচারী শাসন, এরপর অভ্যুত্থান পরবর্তী নির্বাচন, বলা যেতে পারে একটা নতুন বাংলাদেশের শুরু। বারবারই আমরা বলি যে নতুন করে আবার সব শুরু হচ্ছে, এরকম করে বলা যায় 3বার শুরু হয়েছে বাংলাদেশের। এবারে শুরুটা ভিন্ন হতে পারে, কারণ সবাই বলছেন তরুণদের হাতে হয়তো এবার চালিকা শক্তি থাকবে, রাজনীতি না দেশের। কারণ আমার মোট জনশক্তির বেশিরভাগই তরুণ, চিন্তাও তরুণদের মতো করেই করতে হবে। তরুণরা এটা খুব শক্তভাবে জানিয়ে দিয়েছেন নির্বাচনে অন্তত। সেই বিষয়টি মাথায় রেখেই আজ আমরা কথা বলবো একজন তরুণ রাজনীতিবিদের সাথে, যিনি আগামীর বাংলাদেশকে নিয়ে একটা দারুণ স্বপ্ন দেখেন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন মেঘ মল্লার বসু। নিশ্চয়ই আপনারা জানেন একেবারে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে তিনি যুক্ত হয়েছেন। এনপি এর সংগঠক মেঘ মল্লার বসু আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মেঘ, নতুন বাংলাদেশের শুরু হলো, ঠিক যেরকমভাবে ভেবেছিলেন গত জুলাইয়ের আমরা যে অভ্যুত্থান দেখেছিলাম সেই অভ্যুত্থানের সময়টিতে, বাংলাদেশ কি সেখানে পা রাখলো, নাকি আসলে আরও লম্বা সময় লাগবে সেখানে পা রাখার জন্য? সত্যি কথা বলতে কি, অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে বাংলাদেশের মানুষজন যেই স্পিরিট থেকে অভ্যুত্থান করেছিল, সেই স্পিরিটের কারণে স্বভাবতই বাংলাদেশের মানুষের দলমত নির্বিশেষে বড় প্রত্যাশা ছিল বাংলাদেশ কীরকম হবে সামনের দিনে সেই বিষয়ে। তো সত্যি কথা বলতে সেই প্রত্যাশার ধারে কাছেও তো আসলে আমরা গত 18 মাস বোধহয় হলো ইন্টারিমের 18 মাসে পৌঁছাতে পারিনি। বরং আমরা দেখতে পেয়েছি যে স্বৈরাচারী ব্যবস্থার যেই সবথেকে নৃশংস কায়দা কানুনগুলো ছিল তার অনেকগুলোই হয় বহাল তবিয়তে থাকলো, অনেক ক্ষেত্রে আগের থেকে ওয়ার্সও হলো। তো সেরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আসলে একটা নির্বাচনের মধ্য দিয়ে নতুন কোনো কিছু হবে চিন্তা করাটা কঠিন। কিন্তু ওই যে আপনার কথার মধ্যে একটা সূত্র আছে যে শুধু তো রাজনীতির প্রশ্ন না, আমরা দেখতে পাচ্ছি যে আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করছি যে রাষ্ট্রের বেশিরভাগ মানুষ, বা বেশিরভাগ না একটা বড় অংশ মানুষ তরুণ। তো সেখানে আসলে একদম সমাজের নিয়মেই বা প্রকৃতির নিয়মেই নতুন যে রাজনীতি তার জায়গা তৈরি হবে। তবে গত 18 মাসে সেই রাস্তা তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু আগের থেকে মসৃণতর হয়েছে এমন না, বরং নতুন রাজনীতি, নতুন ব্যবস্থা, এই শব্দগুলোর প্রতি মানুষের এক ধরনের বিবমিশা বা এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে। সেটা হয়তো সামনের দিনে তরুণদের, আমাদের মতো মানুষ যারা যারা আসলেই নতুন একটা বন্দোবস্তর জন্য আমরা অথেন্টিক্যালি লড়াই করেছি, তাদের লড়াইকে আরো কঠিনতর করে তুলবে। আচ্ছা, এই যে আপনি বলছেন যে নতুনদের জন্য এক ধরনের নতুন শব্দটির প্রতি এক ধরনের বিবমিশা তৈরি হলো, এই দায়টা কার? এই দায়টা খুব পার্টিকুলারলি বললে ইন্টারিম গভর্নমেন্টের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব স্থানীয় মানুষজনরা ছিলেন তারা।
কারণ তারা নতুন ব্যবস্থার কথা বলে নতুন কোনো কিছু করার আশ্বাস দিয়ে একদম সবথেকে জঘন্য যে পুরাতন রাজনীতি, সেই পুরাতন রাজনীতিতেই কিন্তু গা ভাসালেন। এবং আমরা দেখতে পেলাম যে আসলে যখন আপনি এত নতুন বন্দোবস্ত অমুক তমুক ইত্যাদি ইত্যাদি বলে শেষমেশ জামাতের সাথে যে নির্বাচনী জোট করেন, এটা বোঝার জন্য তো আইনস্টাইন হওয়ার প্রয়োজন নাই যে জামাত কোনো নতুন বন্দোবস্ত না, বা জামাত কোনো নতুন অপশন না, বা জামাত নতুন কিছু না। তো তখন আসলে আমরা যখন দেখতে পেলাম যে যাবতীয় নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ যারা করলেন, আমি যদি একটু জাস্ট মানে তর্কের খাতিরে জোনায়েদ সাকির, গণসংহতি এবং কায়ুম ভাইদের রাষ্ট্র সংস্কারকে সরিয়ে রাখি, তাহলে বাকি সবাই তো এই নতুন বন্দোবস্তের কথাবার্তা যারা বললেন তারা আমরা এখন সবাই দেখতে পাচ্ছি জামাতের সাথে অ্যালাইন্ড। তো এই গোটা প্রক্রিয়াটা তো আসলে নতুন বন্দোবস্ত আদতে কতটুকু নতুন, নাকি এটা বেসিক্যালি নতুন বোতলে পুরানো মদ ভরে রাখার প্রক্রিয়া, তাই নিয়ে তো জনমনে একটা ব্যাপক সন্দেহ তৈরি হয়েছে। এই যে নতুন বন্দোবস্তের কথা বললাম, কিন্তু নতুন তো আর ঠিক আসলো না। তাহলে মানুষ যার জন্য অপেক্ষা করে আছে, এটা পেতে আমাদের আর কত সময় লাগতে পারে আপনি মনে করেন? এটা তো আসলে যে কোনো সামাজিক বিজ্ঞানের সাথে এটাই তো আসলে মানে আমরা যেগুলোকে প্রাকৃতিক বিজ্ঞান বা ন্যাচারাল সায়েন্সেস বলি তার মধ্যে মৌলিক পার্থক্য, যে আসলে আপনি কখনোই মানে কোনো একদম কেউ একটা গ্লোব হাতে নিয়ে বসেও বলতে পারবে না যে আসলে এটা কত বছর সময় লাগতে পারে, ওই শামসুর রহমানের কবিতার মতো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তো বিষয়টা ওই রকম আর কি, যে মানে আমাদের এবার মনে হয়েছিল বোধহয় খুব কাছেই আছে আমাদের, কিন্তু আমরা আসলে গত 1.5 বছরের যে স্বপ্নভঙ্গ তার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যেটা আসলে হয়তো আরও দূরে সরে গেল। কেন বলছি এই কথাটা, যে মনে করুন আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে আমার খুব ডিস্টিংক্টলি মনে পড়ে যে যে কয়েকটা ঘটনা আমাদেরকে খুব নাড়িয়ে দিয়েছিল, তার মধ্যে একটা ছিল লেখক মোশতাক হত্যাকাণ্ড 2021-এ। তো লেখক মোশতাক হত্যাকাণ্ড বিষয়ে আমরা একটা অবস্থানে সবাই আসতে পেরেছিলাম যে মোশতাক বিষয়ে আমাদের ওপিনিয়ন কি, এটা ইররিলেভেন্ট। সেখানে যেমন লেখক মোশতাকের কাজ পছন্দ করেন এমন মানুষ ছিলেন, যারা লেখক মোশতাকের সমালোচক তেমনও ছিলেন, কিন্তু একজন লেখক বা যে কোনো একজন মানুষ তিনি জেল হেফাজতে বেল না পেয়ে মারা যাবেন, এটা হইতে পারে না একটা গণতান্ত্রিক রাষ্ট্রে। তো গত 18 মাসে তো আমরা অন্তত সরকারের হিসাব মতে বোধহয় 156 জন বা 60 জনের কাছাকাছি মানুষ, বেসরকারি হিসেবে তার 6 গুণের কাছাকাছি মানুষ হচ্ছে জেলখানায় যে কারা হেফাজতে মৃত্যুবরণ করেছেন। এবং আমরা কয়েকদিন আগে দেখলাম আওয়ামী লীগের একজন মন্ত্রী, খুব ইন্টারেস্টিংলি তিনি কিন্তু খুনের মামলায় জেলে ছিলেন না, তিনি জেলে ছিলেন দুর্নীতির মামলায়। রমেশ চন্দ্র সেন, হ্যাঁ, দেখলাম যে রমেশ চন্দ্র সেন মারা গেছেন এবং সরকারি ব্যাখ্যাটা হচ্ছে যে তিনি বাথরুমে মাথা ঘুরে পড়ে মারা গেছেন। এই যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজই তো আমরা শুনেছি হাসিনার কাছে, যে সবকিছুই আসলে মানে অঘটন, সবকিছুই বিচ্ছিন্ন ঘটনা, কোনো কিছুই গুরুত্বপূর্ণ না। আমরা দীর্ঘদিন ফাইট করেছি এটা নিয়ে যে এখানে আসলে ধর্মীয় জনগোষ্ঠী এবং যারা সেই অর্থে ধর্মে বিশ্বাস করেন না এমন মানুষ, তাদের মধ্যেকার ভেদ রেখা দিয়ে এখানকার রাজনীতিটাকে নির্মাণ করা ঠিক না বা বোঝা বিশ্লেষণ করা ঠিক না। আমরা এখানে দেখতে পেয়েছি যে এককালে মাহফুজ আলমরাও যখন আমাদের সহপাঠী ছিলেন, যখন বিশ্ববিদ্যালয়ে অ্যাক্টিভিজম করেছেন, তারাও বলেছেন যে এখানে একটা মানে অন্তজ মানুষের একটা নিজস্ব চিন্তা ভাবনা আছে ইসলাম কেন্দ্র করে, যেটা এইখানকার মাটিতে গ্রো করেছে, যেটা ইন্ডিজিনাস। তো এই সব বড় বড় কথা আমরা শুনলাম যে আমরা সেকুলার এবং হচ্ছে রিলিজিয়াস এই বাইনারিতে থাকবো না, আমাদের এখানকার একটা নিজস্ব সেকুলারিজম আছে। আচ্ছা, আমাদের এখানকার নিজস্ব সেকুলারিজম আছে বা আমাদের এখানে নিজস্ব একটা ধর্ম নিরপেক্ষতা আছে, এই কথা বলতে গিয়ে সবাই বারবার করে বলতেন মাজারের কথা। আমার স্পষ্ট মনে আছে যে বাংলাদেশে মাজার রয়েছে, বাংলাদেশের মাজারগুলো কিভাবে এখানে আসলে আন্তধর্মীয় সম্প্রীতির এবং আসলে এক ধরনের একটা টলারেন্সের সংস্কৃতিকে বহন করে নিয়ে যাচ্ছে, এই কথাগুলো আমরা শুনতাম। গত 18 মাসে আমরা 200-র উপর মাজার ভাঙচুর হতে দেখেছি। এই জায়গাটা আমি একটু বলি, এই তুলনাটা যখন আসে তখন অনেকেই বলেন মাজার কি নতুন ভাঙা হচ্ছে নাকি বাংলাদেশে? এটা তো আওয়ামী লীগের সময় আর মাজার ভাঙা হয়েছে, বিএনপির সময়ও মাজার ভাঙা হয়েছে, তখন একটা হয়েছে, আওয়ামী লীগের সময় হয়তো 3টে হয়েছে, এখন হয়তো তার 10 গুণ বেশি হয়েছে, এ তো নতুন না। এই কথাটার সাথে আপনি কি একমত? এটা তো আসলে স্ট্যাটিস্টিক্যালি একটু ভেঙে দেখলেই দেখা যায় যে আসলে মানে স্বাধীন বাংলাদেশের 54 বছর মাথার ভেতরে নাকি এই চিন্তাটা ছিলই যে অবশ্যই ছিল, হ্যাঁ অবশ্যই ছিল। এই আইডিওলজি রাতারাতি তৈরি হয়নি, এই আইডিওলজি অবশ্যই বহুত দিন ধরে ছিল এবং সেটাকে নানানভাবে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম ক্লিক বেটিং জার্নালিজম থেকে শুরু করে নানান কিছু সেটাকে আরো মানে বাড়িয়েও তুলেছে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে রাষ্ট্রর ফাংশন কি, ওই যে একজন বিখ্যাত অ্যান্টি রেসিস্ট অ্যাক্টিভিস্টের একটা কোট আছে, আমি ওনার নাম মনে করতে পারছি না, কোটটা এরকম যে ইফ ইউ ওয়ান্ট টু লিঞ্চ মি দ্যাটস ইউর প্রবলেম,
ইফ ইউ হ্যাভ দ্য পাওয়ার টু লিঞ্চ মি, দ্যাটস মাই প্রবলেম। তো আপনি আসলে মনে করতেই পারেন যে আপনি মাজার ভেঙে ফেলতে পারেন, কিন্তু রাষ্ট্রের এমন অনুপস্থিতি, যে অনুপস্থিতিতে একদিন 2 দিন না 1.5 বছর ধরে টানা মাজার ভাঙা যাচ্ছে, এবং মাজার ভাঙা যাচ্ছে না হয় আমি বুঝলাম, এটা মব করছে। আমরা কি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি যে সরকার এই জিনিসের সাথে তাল দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একদিকে হচ্ছে ইসলামউদ্দিন পালাকার, সম্ভবত ওনার নাম, ওনাকে 21 পদক দেওয়া হচ্ছে, আর একদিকে আবুল সরকার জেলে আছেন। তো আসলে আমরা তো দেখতে পেয়েছি যে গত 1.5 বছরে এখানে মানে উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলিকে যেভাবে নর্মালাইজ করা হয়েছে, এবং অভ্যুত্থানের গোটা ন্যারেটিভটা তাদের কোলে তুলে দেওয়া হয়েছে, যেন বা শুধুমাত্র উগ্র ডানপন্থীরাই মাঠে ছিলেন, যেন বা মানে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ এই লড়াইয়ের সাথে ছিলেন না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আসলে আমরা যে বাংলাদেশটা দেখতে চেয়েছিলাম, যে বাংলাদেশে আসলে সামাজিক ক্যাটাগরির ভিত্তিতে রাজনীতির বিভাজন হবে না, বরং একটা কমন অর্থনৈতিক সামাজিক চাওয়া পাওয়ার ভিত্তিতে আমরা বৃহত্তর একটা জনগোষ্ঠীকে এক জায়গায় করার চেষ্টা করতে পারবো, সেই রাজনীতি থেকে আমরা আসলে নিজেদেরকে আরো অনেক দূরত্বে এই মুহূর্তে আবিষ্কার আচ্ছা, করছি। এই যে দূরত্ব তৈরি হলো, আমরা তো অনেকেই বলছেন যে ইন্টারিম সরকার আসলে পারফর্ম করতে পারেনি, কারণ প্রথমত সে নির্বাচিত সরকার না, তার সেই ক্ষমতা দেখানোর শক্তি নেই, আইনশৃঙ্খলা বাহিনী আসলে তার সাথে কাজ করেনি, একসাথে পা ফেলেনি, সেই জন্য আসলে তারা পারফর্ম করতে পারেননি। আপনি কি এই কথাগুলোর সাথে একমত, নাকি আসলে তাদের সুতো আর কোথাও বাধা ছিল? এখন তো খুবই অবভিয়াস হয়ে যাচ্ছে যে সুতো অন্যান্য জায়গায় বাধা, তা না হলে আসলে ধরেন যে কাজগুলো হয়েছে, অনেক কিছু আমরা রাগের মাথায় বা এক ধরনের জোশে অনেক কিছুকে আমরা ছাড় দিয়ে ফেলেছি। যেমন ধরেন যে ইন্ডেমনিটির যেই ধারাটা পাশ হয়েছে, ইন্টারিম বলছে 31শে আগস্ট পর্যন্ত সহিংসতাগুলোর তারা বিচার করবে না, বা এইগুলোর বিচার পরবর্তীতেও করা যাবে না। এখন আমিও অভ্যুত্থানকারী। 5ই আগস্টে আমি যেসব হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে ছিলাম, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে প্রাইমারি আলোচনাই হচ্ছে যে এখন থানাগুলা রক্ষা করতে হবে, মন্দিরগুলা রক্ষা করতে হবে, আপনার হচ্ছে মাজারগুলা রক্ষা করতে হবে, হিন্দু বাড়ি প্রোটেকশন দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমি বুঝতে চাই 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে, 15ই আগস্ট যে লোকটা অস্ত্র লুট করতেছে সে কোন অভ্যুত্থানের কাজ করতেছে? 20শে আগস্ট যে লোকটা থানা লুট করতেছে সে কোন অভ্যুত্থানের কাজ করতেছে? 31শে আগস্ট পর্যন্ত আমার কেন ইন্ডেমনিটি দিতে হলো? এটা কিন্তু একটা খুব চিন্তা করার বিষয়। এখন এইটা জামাতপন্থীরা বলে যে মুক্তিযুদ্ধেও তো 1972-এর ফেব্রুয়ারি পর্যন্ত ইন্ডেমনিটি ছিল। দ্যাটস আ ডিফারেন্ট পয়েন্ট। কারণ আপনারা জানেন যে যেমন জহির রায়হান মারা গেছে 10ই জানুয়ারি, নিখোঁজ হয়েছেন 10ই জানুয়ারি। মিরপুরের অনেক অঞ্চল ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের দখলে ছিল না, রাষ্ট্রের কন্ট্রোলে ছিল না। কিন্তু বাংলাদেশে তো আমি এমন কোনো এলাকার কথা আমি জানি না যেটা 6 আগস্টের সময়ও আওয়ামী লীগের কন্ট্রোলে ছিল। সো তাহলে 5ই আগস্ট পরবর্তীতে যে ভায়োলেন্স, শুধুমাত্র তো থানা লুটপাট হয়েছে এমন না, মন্দিরে আক্রমণ হয়েছে, মাজারে আক্রমণ হয়েছে, হিজড়াদের গ্রাম আক্রমণ করা হয়েছে, ডাকাতির ভয় হয়েছে, আপনার কাদিয়ানীদের মসজিদ ভাঙা হয়েছে। এই যে গোটা ঘটনাটা অভ্যুত্থানের নামে ঘটলো, এইটাকে অভ্যুত্থান থেকে পৃথক করার একটা রাজনৈতিক কাজ ইন্টারিমের নেওয়া লাগতো। কিন্তু আমরা দেখতে পেলাম যে এই ইন্টারিম ফার রাইটকে এমনভাবে অ্যাপিস করছে, এত বোকা কেউ না। কাজেই এটা শুধুমাত্র অপারগতার কারণে বা তারা বোঝে নাই, এত বড় ছাড় আসলে আমি তাদেরকে দিতে রাজি না। কারণ আপনি যদি দেখেন যে আমাদের এখানে 5ই আগস্টের পরে একটা খুব অদ্ভুত সিনিস্টার জিনিস হয়েছে, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। এবং আপনি যদি একটু বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনটা কি এটা একটু ঘেটে দেখেন, তাহলে দেখবেন কনভিক্টেড জঙ্গিদের মাঠে ছেড়ে দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি। এবং পরবর্তীতে তাদের কাউকে এই প্রথম আলো ডেইলি স্টারের ঘটনার পর আবার গ্রেফতারও করতে হয়েছে। সো তাহলে এই যে এখানে এক ধরনের জঙ্গিবাদকে উস্কানি দিয়ে এখানে যত ধরনের ধর্মীয় মৌলবাদ আছে, প্রত্যেকটা জিনিসকে মেইন স্ট্রিম করে শুরুতেই যে মানুষকে আবার তার গোষ্ঠীগত পরিচয়গুলোতে বিভাজিত করে দেওয়া হলো, সেই দায়িত্ব আসলে ইন্টারিম আর হচ্ছে আপনার কেন করা হলো আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে এরা আসলে কখনোই কোনো একটা নতুন রাজনীতি তৈরি করার ব্যাপারে আগ্রহী ছিল না। আমার কাছে মনে হয় উপদেষ্টাদের অনেকে আছেন যারা ডুয়েল সিটিজেন্স, যারা অনেক দিন ধরে অনেক কিছুর জন্য একটা অলমোস্ট একটা রোলের জন্য গ্রুমড হয়েছেন, এবং যাদের যে আপনি দেখেন যে তারা মানে অসংখ্য জিনিস তারা করে যেতে পারতেছে না, এটা সরকারের কাজ না, এটা করতে পারবে, মানে সরকার শ্রমিকের বেতন শোধ করতে পারতেছে না, কিন্তু সে 40 বছর 50 বছর মেয়াদি হচ্ছে বন্দরের চুক্তি করে ফেলতেছে। মনে হচ্ছে যে অলমোস্ট এজেন্ডা নিয়ে আসছে যে তারা বন্দরের চুক্তিটা করবে।
তারা হচ্ছে এটা ইলন মাস্কের হাতে বাংলাদেশের ইন্টারনেট তুলে দিবে এবং সেটার পক্ষে যত ধরনের যুক্তি উৎপাদন করা যায়, যত ধরনের চটকদারিত্ব করা যায়, বাইরে থেকে সেলসম্যানদেরকে ধরে নিয়ে এসে তাদেরকে জাতির সেভিয়ার হিসেবে উপস্থাপন করা যায়, তার প্রত্যেকটা কাজ যারা এত কম্পিটেন্সের সাথে করছে তারাই আবার মব ঠেকানোর ব্যাপারে এত কম্পিটেন্ট, মানে ওয়ান ক্যান নট বি দ্য টু এট দ্য সেম টাইম। আইদার আপনি ইনকম্পিটেন্ট, তাহলে আমি মেনে নিব যে আচ্ছা মব হয়েছে, আপনি পারেন নাই ঠেকাইতে আহারে, অথবা আপনি কম্পিটেন্ট, আপনি আশিক চৌধুরীকে নিয়ে এসে খুব একটা বুঝাইলেন যে আমাদের বন্দরগুলো বিদেশের ম্যানেজমেন্টে দিয়ে দেওয়া বাংলাদেশে একদম মানে সবকিছু পরিবর্তন করে ফেলবে। সো এই দুইটা একসাথে হইতে পারে না। আসলে আমার কাছে মনে হয় যে তারা যেসব এজেন্ডাগুলো তাদের মাথায় ছিল সেগুলো তারা খুবই ঠিকঠাক বাস্তবায়ন করছেন, মাঝখান থেকে আমরা কন্ড হয়েছি। আচ্ছা, আপনার কথার মধ্যে একটা কথা ছিল যে বিভিন্ন ধরনের উগ্র কর্মকাণ্ড নর্মালাইজ করার একটা চেষ্টা ছিল। এই যে নর্মালাইজ করার চেষ্টাটা বললেন আপনি, আপনার কি মনে হয় যে এই কর্মকাণ্ডগুলি ছাড়াও কোনো রাজনৈতিক দলকে নর্মালাইজ করারও চেষ্টা হয়েছে, তাদের অতীত ইতিহাস ভুলে যাওয়ার চেষ্টা, ভুলে দেওয়ানোর চেষ্টা? ধরেন আমি যদি জামাতের কথাই বলি, যে যখনই মুক্তিযুদ্ধের আলাপ আসে, পুরনো ঘটনা, এটা নিয়ে কথা বলা যাবে না, আচ্ছা ঠিক আছে, জামাত নারী নিয়ে যে কথাগুলো বলছে, আচ্ছা তাকে এটা নিয়ে কথা বলা লাগবে না, নারী নিয়ে তো আসলে একটা সেন্সিটিভ জায়গায় থাকতে হবে, নারী নিরাপত্তা একটা বড় ইস্যু। জোট সরকারের সময় জামাত যেরকম করে বিএনপির সাথে ছিল, দেখা গেল দুর্নীতির দায় শুধুমাত্র বিএনপির, জামাতের কিছু নাই। সিরিজ বোমা হামলার দায় বিএনপির, জামাতের কিছু নাই। এই যে জামাতকে নর্মালাইজ করার চেষ্টা, এই চেষ্টাটা আসলে কাদের মধ্যে বেশি দেখেন? এটা কি শুধুমাত্র আমরা এই 18 মাসের সরকারের ঘাড়ে দিব, নাকি এর পেছনেও আরও অনেককেই দায় দিতে হবে? প্রথমত আপনি যেটা বললেন খুব ইন্টারেস্টিং, আমার এটা শুনে হঠাৎ করে মনে পড়লো যে হচ্ছে যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে প্রথম যে বক্তব্যটা সেনাপ্রধান দিয়েছিলেন, তিনি প্রথম যে রাজনৈতিক দলটার নাম মেনশন করেছিলেন সেটা হচ্ছে জামায়াত ইসলামী। কিন্তু শেষ সমীক্ষা মতে বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল জামায়াত ইসলামী না। তো জামাত ইসলামীর নামটাই কেন প্রথম তার মনে হলো? এটা কি একটা ফ্রয়েডিয়ান স্লিপের মতো, নাকি এইটা ইন্টেনশনালি আমাদের মাথায় পুশ করার জন্য মতো, আমি জানি না। এটাকে খুবই অ্যানিকডোটাল ঘটনা মনে হতে পারে, কিন্তু আমার কাছে ঘটনাটা খুব সিগনিফিক্যান্ট। যে কারণ মিলিটারির প্রধান শেখ হাসিনা যাওয়ার পরে প্রথম বক্তব্য দিচ্ছেন, সেখানে প্রত্যেকটা শব্দ কেয়ারফুলি চোজেন। এমন না যে আমরা এরকম যেরকম ক্যাজুয়াল কনভারসেশন করতেছি, যে অফ দ্য টপ অফ মাই হেড যেটা মনে হচ্ছে বলে দিচ্ছি, সেরকম না। সো সেই কনভারসেশনে জামাত ইসলামীকে প্রথমে প্রজেক্ট করার যেই প্রজেকশনের রাজনীতি, সেটা তো আসলে আন্তর্জাতিকভাবেও হচ্ছে, সেটা শুধু বাংলাদেশের ভিতরে না। আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় গোষ্ঠী জামাতকে একটা অল্টারনেটিভ হিসেবে দাঁড় করানোর, আওয়ামী লীগ বিএনপির বাইনারির বাইরে একটা শক্তি হিসেবে দাঁড় করানোর একটা অর্গানাইজ চেষ্টা করছেন। নির্বাচনের আগে দেখলাম অনেকগুলো বিদেশি সংবাদ মাধ্যম আসলে হঠাৎ করেই জামাত সম্পর্কে নানা ধরনের কথা বলা শুরু করলো, এবং সেখানে হোয়াইট ওয়াশিং এর প্রক্রিয়াটা খুব স্পষ্ট, যে তার অতীতের যে ঘটনাগুলো, এই জামাত সেই জামাত না। ওই আমরা গণজাগরণ মঞ্চের সময় একটা কথা শুনতাম, মানে যারা মানে গণজাগরণ মঞ্চের পক্ষে ছিল তারাও মজা করে বলতাম যে এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা না, জামাতের যুক্তি ছিল। এবং একটা সময় কনফিউজ হয়ে গেল মানুষ, আসলে এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা না। সো ব্যাপারটা ওইরকম হয়ে গেছে যে এই জামাত ইসলামী ওই জামাত ইসলামী না, যে 1971 যে জামাত ইসলামী করছে এটা সেই জামাত ইসলামী না। এখন এইটার দায় না আসলে সবারই দায় কোন সেন্সে, যে বিএনপি আজকে যে বিপদে পড়েছে এই দায় তো বিএনপি। 2001 থেকে 2005-06 পর্যন্ত বিএনপি একটা সেন্ট্রিস্ট পলিটিক্যাল পার্টি। সেই রাইট উইং এর ভোট কালেক্ট করতে গিয়ে, রাইট উইংকে সঙ্গে রাখতে গিয়ে জামায়াত ইসলামীর সঙ্গে জোট করার মধ্য দিয়ে তাকে জঙ্গিবাদের গোটা চ্যাপ্টার মধ্যে পড়তে হয়েছে। তাকে সারা দুনিয়াতে হচ্ছে ওয়ার অন টেররের রাজনীতির মধ্য দিয়ে যে বিএনপিকে অপসারণ করা গেল, সেটা তো সম্ভব ছিল না যদি সে জামাতের সাথে এরকমভাবে জোটবদ্ধ থাকতো বা জামাতের সাথে তার রাজনীতি একটা অঙ্গাঙ্গী হয়ে উঠতো। তো সে জামাতকে দীর্ঘদিন পেট্রন করছে। আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ হচ্ছে আপনার 1996 যেই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন, সেই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে লিয়াজো কমিটি গঠন করে জামায়াত ইসলামীর সঙ্গে মুভ করেছে। তো বুর্জোয়া গণতান্ত্রিক দলগুলো আসলে এই জামাত ইসলামীকে নিজেদের প্রয়োজনে যেভাবে ইউজ করেছে, তারই সব থেকে অশ্লীল ভার্সানটা আমরা দেখলাম এনসিপির ক্ষেত্রে। আওয়ামী লীগ বিএনপি অন্তত পক্ষে বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করেছে, তারা কেউ জামাতের জুনিয়র পার্টনার হতে যায় নাই। এবার আমরা দেখলাম ওই যে কারণে বললাম যে নতুন বন্দোবস্ত হচ্ছে পুরানো বন্দোবস্ত অন স্টেরয়েডস, মানে পুরানো বন্দোবস্তের চেয়েও বেশি পুরানো বন্দোবস্ত। যে আওয়ামী লীগ বিএনপি অন্তত পক্ষে জামাতকে জুনিয়র পার্টনার বানিয়েছে আন্দোলনে বা রাজনৈতিক জোটে, এনসিপি এসে নিজে জামাতের জুনিয়র পার্টনার হয়ে গেছে। সো এই গোটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে জামাতের নর্মালাইজেশনটা তো আসলে আমাদের একটা কালেকটিভ ফেলিয়ার। এটা আমার খুব খারাপ লাগে। ধরেন অলি আহমেদ, আমি যাই বলি না কেন ওনাকে, আজকে উনি তো মুক্তিযুদ্ধ করছেন একেবারেই, এখন একটা মুক্তিযুদ্ধ করা লোক, যে লোকটা 2008 সালে বলছে যে বিএনপির সাথে থাকা যাবে না কারণ বিএনপি জামাতের সাথে জোটবদ্ধ, সেই লোকটা এখন জামাতের সাথে জোট করে নির্বাচন করতেছেন। সো যারা জামাতকে ঘৃণাও করেন
তারা তো আসলে জামাত বিরোধী কোনো রাজনীতিতে ভরসা রাখতে পারেন না। কারণ আমি আজকে দেখতেছি আপনি জামাতের বিরুদ্ধে কথা বলতেছেন, কালকে আপনার সাথে কোনো একটা স্বার্থের সংশ্লিষ্টতা তৈরি হলে আপনি যে জামাতের পক্ষে বলবেন না, তারও তো কোনো নিশ্চয়, অথবা জামাতকে বন্ধু বানবেন না, এই তারও তো কোনো চর্চা নিশ্চয়তা আমাদের নেই। মধ্যে নাই। মেঘা, আরেকটা জিনিস হচ্ছে যে এই যে এনসিপি, মানে আপনারই জেনারেশন আমি যদি ধরি, সেই জেনারেশনের দিকে তো আসলে আমি বলবো বাংলাদেশের কোটি কোটি মানুষ তাকানো ছিল যে এর হাত ধরেই পরিবর্তন আসবে। ওই জুলাই অভ্যুত্থানের সময় একেবারেই সাধারণ যে মানুষটা ছিল সে থেকে শুরু করে আসলে যে 5,000 স্কোয়ার ফিটের বাড়িতে থাকে তাকেও আমি দেখেছি ওই সময় এই প্রজন্মের দিকে তাকিয়ে যে এরা পরিবর্তন আনবে, এরা আমার রাজনীতিকে বদলে দিবে। কিন্তু রাজনীতি এদের হাতে এভাবে পতন ঘটবে, এর পেছনে কারণ কি ছিল? এই যোগসূত্র কি আসলে 5 আগস্টের আগে থেকেই ছিল এনসিপির সাথে জামায়াতের এই বন্ধুত্ব বা এই চেহারায় আজকে যেখানে তারা এসে দাঁড়ালো? ছাত্র শক্তির যারা ছিলেন, গণতান্ত্রিক ছাত্র শক্তির যারা ছিলেন, তাদের সাথে আসলে সকল রাজনৈতিক পক্ষেরই কম বেশি যোগাযোগ ছিল। তো 5ই আগস্টের পূর্ববর্তী যোগাযোগটা আসলে কতখানি গভীর এটা খুব নিশ্চিত করে বলাটা ডিফিকাল্ট। তবে যোগসূত্র তো অবশ্যই ছিল এবং তাদের সঙ্গে জামাত ইসলামীর কমিউনিকেশন ছিল, সেগুলো অন্যান্য রাজনৈতিক পক্ষদের সাথেও তাদের ছিল না এমন না। চ্যালেঞ্জটা যেটা, আমরা যখন নতুন রাজনীতির কথা বলতেছি এটা অনেক ডিফিকাল্ট। মানে ক্রাউড ফান্ডিং করে কর্পোরেট ফান্ডিংয়ের বিরুদ্ধে লড়া অনেক ডিফিকাল্ট। মিলিটারি এস্টাবলিশমেন্টের কোনো রকম সহায়তা না নিয়ে, ব্যুরোক্রেসির কোনো রকম সহায়তা না নিয়ে, সোশ্যাল মিডিয়ায় একটু একটু করে অর্গানিক্যালি নিজের পলিটিক্স শুরু করা অনেক ডিফিকাল্ট। এই রাস্তাগুলো ইনকনভিনিয়েন্ট। যারা একবার আসলে ক্ষমতার স্বাদ পেয়ে গেছেন তাদের পক্ষে ওই ইনকনভিনিয়েন্ট রাস্তা নেওয়াটাও খুব আনলাইকলি। তো তখন তারা ক্ষমতা পর্যন্ত যাওয়ার সব থেকে সহজ যেই পথটা স্বভাবত সেটাই বেছে নিয়েছেন। তারা হয়তো দেখছেন যে যদি ধরেন আমি যদি মানে এনসিপির ভিতরের লোক হতাম, আমি চিন্তা করতাম যে আমি যদি এখানে 300টা আসনে ইলেকশন করে হেরেও যাই 300টা আসনে, অ্যাটলিস্ট বিএনপি জামাতের এই বাইনারি রাজনীতির মধ্যে আমি একটা বিকল্প শক্তি হিসেবে দাঁড়ায় থাকতে পারবো। আমার ভোট যাই হোক না কেন, যে বিএনপিও না যে জামাতও না, তার অন্তত একটা গন্তব্যস্থল তৈরি হলো যে আচ্ছা এখানে কোনো অল্টারনেটিভ ফোর্সও আছে। সো জামাতের মধ্য দিয়ে, জামাতের আইরনিটা হচ্ছে জামাতের মধ্যে নিজেদের লীন করার মধ্য দিয়ে নতুন বন্দোবস্তের বা নতুন শক্তির যাবতীয় সম্ভাবনার পথকে তারা নিজেরাই সাময়িকভাবে হলেও অন্তত পক্ষে রদ করে দিলেন। আচ্ছা, সেক্ষেত্রে একটু জানতে চাই, এই যে তাহলে এদের হাত ধরেই তো উঠে আসলো না যে সেই ট্যাগিং, মুক্তিযোদ্ধা, বাইনারি, মুক্তিযোদ্ধা রাজাকার, জুলাই যোদ্ধা দোসর, এই ট্যাগিং তো তাদের হাত ধরেই উঠে আসলো। অথচ এনাদের মুখেই আমরা সবচেয়ে বেশি শুনতে পেলাম যে নতুন রাজনীতির কথা, যেই ট্যাগিং আসলে শেখ হাসিনা শুরু করেছিল তাদের হাত দিয়ে এটা আরো বড় হলো। কেন এই পরিস্থিতিটা তৈরি হলো? আসলে আমার কাছে আপনারা তো লড়েছিলেন যে ট্যাগিং এর বিরুদ্ধেই, মানে মূল চিৎকারটা তো উঠেছিল সেই ট্যাগের কারণেই, যে রাজাকার বলার কারণে। তাহলে কেন সেটা এখনো চলছে? এটা হচ্ছে আমার খুব মজা লাগে যে অভ্যুত্থানের পর মাহফুজ আলম কোনো একটা সেমিনারে যে এরকম বলতেছিলেন, ওই বক্তব্যটা এখনো মানুষ মাঝে মাঝে না রিপোস্ট করে, যে আমরা যেরকম জামাত বলে বলে মানুষজনকে খারিজ করে দিচ্ছি, জামাতকে আর কোনো রকম রাজনৈতিক স্পেস অ্যালাউ করি না, আমরা আওয়ামী লীগের সাথে এরকম করবো নাকি, এভাবে করলে তো কোনোদিন রাষ্ট্র গঠন হবে না, ইত্যাদি ইত্যাদি। তো তার 12-14 মাস পরে আমরা দেখতে পাচ্ছি যে মাহফুজ আলম একটা বক্তৃতা দ্বারায় বলতেছেন যে রক্তের বদলা রক্তে নেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। তো বিষয়টা ওই রকম আর কি, যে হচ্ছে যে যাদের মানে যার বুঝ জ্ঞান নাই তার বিষয়ে হইতে পারে যে আচ্ছা সে বোঝে নাই, সে করে ফেলছে, কিন্তু আসলে এই বুঝটা তো খুব সহজ বুঝ, যে আমি যদি আসলে কাঠামোগতভাবে আওয়ামী লীগ যেভাবে তার রাজনৈতিক প্রতিপক্ষদের ভিক্টিমাইজ করতো, তা আমি যদি আওয়ামী লীগকে একইভাবে ভিক্টিমাইজ করি তাহলে আবার ওই পুরো ঘটনাটা রিপিট হবে। জামাতকে আমি 6 মাস বলতেছি, 2 বছর আগে জামাতের এক্সিস্টেন্স আছে সেটাই বাংলাদেশের মানুষ জানতো না, এখন তারা অলমোস্ট ক্ষমতার দোরগোড়ায়। তো একইভাবে আমরা এখন আমরা মনে হচ্ছে যে আওয়ামী লীগ নাই, নিশ্চিহ্ন, অমুক তমুক। তো এই রিপ্রেশন চালায় গেলে অটোমেটিক্যালি মানুষজন ওই যে মজলুম সেন্টিমেন্ট থেকে আওয়ামী লীগের সাথে নিজেদেরকে অ্যাফিলিয়েট ফিল করা শুরু করবে। সো আমি যদি আওয়ামী লীগ বিরোধী হই তাহলে তো এটা আমার একটা প্রাইমারি টার্গেট হওয়ার কথা ছিল, যে আমি কোনোভাবেই ওর প্রতি সোসাইটিতে সিম্প্যাথি তৈরি হয়, এমপ্যাথি তৈরি হয়, এরকম কাজকর্ম করব না বা এই কাজগুলো করতে দিব না। গোপালগঞ্জে যায় ওরা যা ঘটাইছে, বা এই কয়েকদিন পর প্রেস ক্লাবের সামনে 1-2জন মানুষ যদি দাঁড়ায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে, এতে দেশ রাষ্ট্রের কি ক্ষতি হয়ে যাচ্ছে, এটা ঠেকাতে গিয়ে আমি যে ভিজুয়ালটা তৈরি করতেছি, বা 5ই আগস্টেই তো 5ই আগস্ট না 15ই আগস্টে বোধ হয়
আমার মনে নেই এক্স্যাক্টলি, কোনো একটা ডেটে ওই একটা খুব বিখ্যাত ছবি আছে যে হচ্ছে আওয়ামী লীগের কোনো একজন সব মহিলা সমর্থক ফুল দিতে আসছেন, তো তার চুল টেনে 15 ধরছে। আগস্ট। তো এই ভিজুয়ালগুলো আমরা কেন তৈরি করতেছি, এবং এই ভিজুয়ালগুলো একবার দুইবার না, আমরা 18 মাস ধরে কেন তৈরি করলাম? কারণ আমরা বুঝতে পারলাম যে আসলে যারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদের কোনো রকম গঠনগত রাষ্ট্র পরিবর্তনের আকাঙ্ক্ষা অনেক দূরবর্তী কথা। এরা রিয়াকশনারি টেন্ডেন্সি দ্বারা ড্রিভেন। এরা মূলত কোনো একটা পক্ষকে নিদারুণ অত্যাচার করতে পারতেছেন, তাকে ভিক্টিমাইজ করতে পারতেছেন, তাকে ডিহিউম্যানাইজ করতে পারতেছেন, এটাই তাদেরকে রাজনৈতিক আনন্দ দেয় এবং এটার ভিত্তিতেই তাদের রাজনীতি। তা না হলে আসলে আমরা যেই যে ক্যাম্পাসগুলোতে যেই ক্যারেক্টারগুলো তৈরি হয়েছে এটা ভয়াবহ। বাংলাদেশের ছাত্র রাজনীতিতে অনেক ধরনের ক্যারেক্টার ছিল, অনেকে আপনি পছন্দ করতে পারেন, না করতে পারেন, কিন্তু এই যে ক্যাম্পাসগুলো সালাউদ্দিন আম্মার টাইপ লোকজন দ্বারা চলছে, আমি নাম ধরেই বললাম কারণ এইটার কোনো এক্সাম্পল নাই বাংলাদেশের ইতিহাসে যে কোনো একজন ছাত্রনেতা এই ভাষায় কথা বলবেন, কোনো একজন ছাত্রনেতা এতটা ঘৃণা, এতটা ক্রোধ খুব ক্রমাগত উগরায় দেওয়াটাকেই তার রাজনীতিতে পরিণত করবেন। এটার চ্যালেঞ্জটা হচ্ছে ক্রোধ তো দেখানোই যায়, আমি জামাতের প্রতি ক্রোধ দেখাইতে পারি, আওয়ামী লীগের প্রতি ক্রোধ দেখাইতে পারি, বিএনপির প্রতি ক্রোধ দেখাইতে পারি, কিন্তু আমাকে যদি আলটিমেটলি দেশটা গঠন করতে হয় তাহলে আমার তো এরা সবাই এক্সিস্ট করবে, কিন্তু তাও এমন একটা কাঠামো থাকবে যে কাঠামোটা আসলে একটা ডেমোক্রেটিক রেজাল্ট দিতে পারবে, সেই কাঠামোটা নির্মাণে মনোযোগ দেওয়ার কথা। তাহলে মেঘ, এই যে ক্রোধের কথা থেকে একটা কথা মনে আসলো, সেটা হচ্ছে যে এই যে ক্রোধের ভাষা, দ্রোহের ভাষা, যেই ভাষাগুলিকে আমরা স্বাভাবিক ভাষা বলে ফেলছি, বা যেই নেতা আসলে গালি দিয়েই আসলে বড় নেতা হয়ে যাচ্ছেন, তিনি আবার আমাদের রাষ্ট্র, সমাজ, রাজনীতি এইসব পরিবর্তনের ভালোর দিকে নেয়ার চেষ্টা করছেন। এটাকে আসলে আপনি কীভাবে দেখেন? এইভাবে হাঁটলে কি আসলে হবে? মানে আমি যদি হাদি থেকে, আম্মার থেকে শুরু করে আরও অনেককেই দেখি ভয়ঙ্কর বিদ্বেষমূলক শব্দের ব্যবহার এবং তাকে হিরো বানিয়ে ফেলা, তাকে নেতা বানিয়ে ফেলা, এইটা কোন চর্চা? কারা এই চর্চার পেছনে আসলে বাতাস দিচ্ছে? আমার কাছে মনে হয় যে এখানে একটা বড় ক্রাইসিস তো হচ্ছে যে আমাদের এখানে যে পলিটিক্সটা, এটা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় চলে আসছে। সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আসলে পলিটিক্স জেনারেটেড হচ্ছে, রিজেনারেটেড হচ্ছে। ক্লিক বেটিং একটা, কি বলবো, মানে এটা সোশ্যাল মিডিয়ার যেই অ্যালগোরিদম, আপনি মাত্র ভালো জানবেন, সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমগুলাই এটাকে একরকম আপনার এনহ্যান্স করছে, এটার একরকম আপনার ইনসেন্টিভাইজ করছে। সো ফর এক্সাম্পল, শরীফ ওসমান হাদির সংস্কৃতি বিষয়ে 10টা আলাদা আলাদা গুরুত্বপূর্ণ আলাপ আছে, যে আলাপগুলো আসলে সাধারণ মানুষ বলতে পারবে না কি আলাপ ছিল, কি বলছেন, কারণ ওইটা অত হাইলাইটেড হয়। কিন্তু শরীফ ওসমান হাদির গালাগালির ভিডিও অনেক বেশি হাইলাইটেড হয়েছে। সো যখন রাজনীতিটা এরকম হয়ে যাচ্ছে যে আমি লাইমলাইটে থাকতে চাই, আমি সারাক্ষণ প্রেজেন্ট থাকতে চাই, তাহলে আমি কিভাবে থাকবো? আমি প্রত্যেক দিন যদি একটা করে এক্সট্রাভেগ্যান্ট কাজ করি, প্রত্যেক দিন যদি একটা করে কন্ট্রোভার্সি সৃষ্টি করি, তাহলে আমি মিডিয়া টাইম পাচ্ছি প্রত্যেক দিন। সো এই যে কন্ট্রোভার্সি তৈরি করে হলেও মিডিয়ায় থাকার, কন্ট্রোভার্সি তৈরি করে হলেও মানে লাইমলাইটে থাকার যে চর্চাটা তৈরি হয়েছে, মানে এখানে কোনো রাজনীতি নাই আসলে। হ্যাঁ, এবং এটা আসলে যখন কেউ রাজনীতির ভিতরে থাকে না, সে তো আসলে একবার, মানে আমি যখন বাইরে থেকে দেখছি তখন আবার অনেক কিছু বার্ডস আই ভিউ থেকে আপনার অ্যাসেস করার সুযোগ থাকে, কিন্তু আমি যখন ভিতরে আছি তখন আসলে আমি একটা মিডিয়াতে একটা বাইট দিলাম, সে বাইটের ভিত্তিতে একটা কনফ্লিক্ট তৈরি হলো, একটা কন্ট্রোভার্সি তৈরি হলো, আমি সেই কন্ট্রোভার্সির প্রেক্ষাপটে আরেকটা কাজ করলাম, সেটা থেকে মিডিয়া আরেক দফা আমাকে বাইট দিল। কিন্তু এই প্যাম্পার্ড হচ্ছে কোনো না কোনো ব্লগ দিয়ে তো প্যাম্পার্ড হচ্ছে। আমরা তো দেখলাম যে নির্বাচনের আগেও যমুনা ঘেরাও হওয়ার মতো ঘটনা ঘটলো, তাই না? সো তা তো অবশ্যই সেটা তো হচ্ছে, এবং কে কতটুকু খারাপ কথা বলতে পারবে সেটারও একটা বেঞ্চমার্ক আছে। আমি একবার মোস্তফা সরোয়ার ফারুকী বিষয়ক কিছু খারাপ কথা বলাতে আমার মনে আছে যে বাংলাদেশের 3-4জন বুদ্ধিজীবী আলাদা আলাদা করে আমাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে এই ভাষা ব্যবহার করাই যেতে পারে না, এই ভাষা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তো আমি তাদেরকে কমেন্টেই জিজ্ঞেস করছি যে যদি এই মানে অলরেডি বেঞ্চমার্ক হচ্ছে এইটা, আমি তার থেকে অনেক কম বলছি, তাহলে কেন এটা ধরা হলো? তার কারণ হচ্ছে যেই মুহূর্তে আমার পলিটিক্যাল পারপাস সার্ভড হচ্ছে সেই মুহূর্তে ভাষার ব্যবহার গ্রহণযোগ্য। মানে তারেক জিয়ার নামে অশ্লীলতম কথাবার্তা বলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করা যাবে, সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি যদি ভিসির সাথে একটু জোর গলায় কথা বলে, তখন শিক্ষকের সম্মান যে ও একজন শিক্ষক, আপনি এভাবে কথা বলবেন, একজন শিক্ষকের সাথে আপনি এভাবে কথা বলতে পারেন। অথচ প্রত্যেক দিন 18 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো সিস্টেমিকভাবে কোনো কিছু করে নাই। এরা কয়েকদিন পর শিক্ষকদের আওয়ামীপন্থী ট্যাগ দিয়ে, এই আওয়ামীপন্থী শিক্ষক এ অমুক বছর অমুক স্ট্যাটাস দিছিল, দিয়ে তাদেরকে কনস্ট্যান্টলি শিক্ষাক্ষেত্রে হ্যারাস করতেছেন। এটা আবার নর্মালাইজড। সো বিষয়টা হচ্ছে যে যদি আমি একটা কথা বলি, আমি জানি না যে কথাটা আসলে এখানকার ভাবগাম্ভীর্যের সাথে কতটা যাবে, যে বাংলাদেশের রাজনীতিতে ক্রাইসিসটা হয়েছে কি, যে অন্যের কুকুর কুকুর, আমার কুকুর টমি।
ব্যাপারটা আসলে ওইখানে এসে দাঁড়াইছে। হ্যাঁ, সেটাই। সো আমি যদি সামনের দিনের রাজনীতির দিকে তাকাই, সামনের দিকের রাজনীতির জন্য, একটা ভালো রাজনীতির জন্য তো আমরা লম্বা সময় ধরে সংস্কার কার্যক্রম চালালাম, অনেক কিছুতেই সংস্কার প্রস্তাব আনা হলো। এই সংস্কারগুলোর ভবিষ্যৎ কি দেখেন? প্রথমত আপনি প্রায় গোটা 30 প্রস্তাবকে নানানভাবে প্যাকেজ করে একটা হ্যানাতে নিয়ে আসছেন, এটা হাইলি ডেঞ্জারাস। কারণ আমি তখন আসলে আমার পক্ষে তো আমি ধরেন আমি সংস্কার প্রস্তাবের একটা জিনিস চাই, একটা জিনিস চাই না, আমি এটা অ্যাসেস করব কিভাবে যে এইটার ওয়েট এটার থেকে বেশি বা এইটার ওয়েট এটার থেকে বেশি, বা আমি যদি 20টা প্রস্তাব বিষয়ে খুব একমত হই কিন্তু 2টা প্রস্তাব বিষয়ে চরম দ্বিমত হই, তাহলে কি আমি হ্যাঁ ভোট দিব না ভোট দিব? বা আমি তো সবগুলা ধারা বুঝি না, তাহলে আমি কিভাবে আশা করি যে এটা নিয়ে কোনো ধরনের বিশ্লেষণ হলো না, কোনো আলোচনা হলো না? সংস্কার এজেন্ডাটার খুব সুযোগ ছিল আমাদের 5ই আগস্টের পর এটাকে জনগণের এজেন্ডায় পরিণত করা, যে আমি যদি এটা নিয়ে ব্যাপক পরিমাণ ডিসকাশন ডিসকোর্স মাঠে ঘাটে ছড়াই দিতে পারতাম, চায়ের দোকানে ছড়াই দিতে পারতাম, বিটিভিতে নিয়মিত বিতর্ক করতে পারতাম যে হ্যাঁ নাকি না। যদি আমি ইন্টারিমের লোক হইতাম, আমি যেটা করতাম, আমি হচ্ছে একটা জাতীয় বিতর্ক প্রতিযোগিতার প্যাকেজের কোনো কিছু করে সারা দেশে সবগুলা স্কুল কলেজ এটা নিয়ে ডিবেট করাইতাম, জাস্ট ইয়েস নো নিয়ে। কেন হ্যাঁ এবং কেন না এইটাই তো আমার মাথায় নাই। তো আমি যে দিচ্ছি, আমি এটা কেন দিচ্ছি? যেমন ধরেন আমি নিজে এখন জানি না যে আমি পরশুদিন হ্যাঁ দিব না দিব। আমি জানি না, কারণ আমি একটা জিনিস, আমি অনেকগুলো মৌলিক সংস্কারের পক্ষে এখানে, মানে আমি চাই এগুলো হোক। আমি সারা জীবন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের পক্ষের লোক ছিলাম, যে বাংলাদেশে একটা দেশে যদি কেউ 45% ভোট পায়, 75% আসন পায় যায়, দ্যাটস আ প্রবলেম। আমার এখানে আসলে কে কত ভোটের পার্সেন্টেজ পাচ্ছে তার বেসিস, প্রপোর্শনালিটির উপর বেস করে তার একটা হিসাব হওয়া উচিত। কিন্তু আমি তো দেখতেছি যে কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত আপার হাউসের কোনো প্রার্থী তালিকা দেয় নাই। আমি এই জায়গাটাতে আসতে চাচ্ছিলাম, শেষ করে। তো যদি আমি লোয়ার হাউসের ভোটের প্রপোর্শনালিটির উপর বেস করে আপার হাউসে প্রত্যেকটা দলকে হচ্ছে দেই, সিট দেই বা সুযোগ দেই, বা ধরে নিলাম যে বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি পিআর মানলো না, বিএনপির বোধহয় একটা আলোচনা ছিল যে লোয়ার হাউসে সিট ডিস্ট্রিবিউশন অনুযায়ী আপার হাউসে সিট ডিস্ট্রিবিউশন করার, ধরে নিলাম সেটাই হলো, যেটাই হোক না কেন, পিআর এর ভিত্তিতে হোক আর লোয়ার হাউসে সিট ডিস্ট্রিবিউশনের ভিত্তিতে হোক, একটা আপার হাউস যে হবে, এই আপার হাউসে যে 100টা লোক যাবে আমি হ্যাঁ ভোট দিলে, এই 100টা লোকের সাথে বাংলাদেশের জনগণের কমিউনিকেশনটা কি? এই 100টা লোককে কে সিলেক্ট করলো? অন্য দেশে যখন এরকম কোনো কিছু হয় যেখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের হিসাব থাকে, পার্টিকুলার লিস্ট প্রকাশ করে যে আমি যদি একজন ইলেক্টেড হয় তাহলে এই ইলেক্টেড হবে, যদি 10 জন হয় এরা হবে, যদি 100 জন হয় এরা হবে। তোমার কোনো পার্টি লিস্ট নাই, আমার এখানে আমার কোনো ধারণাই নাই কারা যাবে। সো আমি যখন এখানে একটা আপার হাউস বানাবো হ্যাঁ ভোট দিয়ে, তখন সেই আপার হাউসে তো আসলে ঘুরে ফিরে বড় বড় এজেন্সি দ্বারা ব্যাকড লোকজন, বড় বড় বিজনেস ইন্টারেস্ট দ্বারা ব্যাকড লোকজন এবং নানান রকম স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ যারা, তাদের নিয়োজিত মনোনীত লোকগুলাই বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে যাবে। সো আমি তো আসলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের পক্ষে লড়তে গিয়ে আমি কি আসলে পরের পার্লামেন্টটাকে আরো আনডেমোক্রেটিক বানায় ফেলতেছি কিনা, এই উত্তর আমার নিজের কাছে নাই। আই ডু দিস ফর আ লিভিং। তাহলে আমার কাছে যদি এটা ক্লিয়ার উত্তর না থাকে, তাহলে আমি কিভাবে একটা লোক যে এটা নিয়ে যেটা নিয়ে চিন্তা করার 10 মিনিট সময়ও পায় নাই, তাকে যে আমি এই ভোটটা দিতে বললাম, এইটা গোটা সংস্কার এজেন্ডাটাকে দীর্ঘদিনের জন্য একটা খুব ধোঁয়াশাপূর্ণ এবং একটা অস্পষ্টতার মধ্যে ফেলে দেওয়া হলো। উগ্রবাদের উত্থান কিভাবে মোকাবেলা করবে সামনের দিনে? আমার কাছে মনে হয় যে এই মোকাবেলাটা যত বেশি না রাজনৈতিক, তার থেকে অনেক বেশি সামাজিক সাংস্কৃতিক। আমাদের এখানে 60-এর দশকে যখন সব থেকে বেশি সাম্প্রদায়িক সরকারগুলো ছিল, একদম পশ্চিম পাকিস্তানি সরকারগুলো ছিল, তখন আমাদের সোসাইটিতে এত সাম্প্রদায়িকতা ছিল না অনেক ক্ষেত্রে। তার কারণ হচ্ছে ওইটার বিরুদ্ধে অ্যাক্টিভ একটা পলিটিক্স ছিল, এটা 90s পর্যন্ত ছিল। গত 20 বছরের প্রধান ক্রাইসিসটা যেটা হয়েছে, যে এই জাতীয় যেই প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে আসলে এখানে অসাম্প্রদায়িকতার পক্ষে, এখানে সাম্যমূলক ব্যবস্থার পক্ষে, এখানে বাঙালি আদিবাসীর মৈত্রীর পক্ষে, এখানে নারী পুরুষের সমাধিকারের পক্ষে লড়াই করত, সেই সামাজিক সাংস্কৃতিক লড়াইটা না নিস্তেজ হয়ে গেছে গত 20-25 বছর। আমরা ধরে নিছি যে রাষ্ট্র এগুলা করে দিবে, রাষ্ট্র হচ্ছে মানে পালাগান রাষ্ট্র ব্যবস্থা করে রাখবে, অমুক রাষ্ট্র করে দিবে। কিন্তু আমরা তো যদি আমাদের ইতিহাসের দিকে তাকাই, ধরেন এই যে বর্ষবরণের প্রোগ্রাম, 14ই পয়লা বৈশাখের বর্ষবরণের প্রোগ্রাম, এই প্রোগ্রাম রাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে তো কত পরে।
তার কত আগে থেকে একটা সামাজিক উদ্যোগে মানুষজন হচ্ছে মানে গাটের পয়সা খরচ করে মানে আমি আমার পূর্বতন জেনারেশন মানে আমার বাপ কাকাদের মুখে শুনছি আর কি, মানে আমার বাবারা কালচারাল অ্যাক্টিভিস্ট ছিলেন, যে ওই সময় তারা হচ্ছে এরকম লোক জড়ো জড়ো করে নিয়ে যেতেন, যে চলো চলো যাওয়া লাগবে, এরকম করে মানে ক্রাউড গ্যাদার করে করে নিয়ে যেতেন। তো সেই ভিত্তির উপর দ্বারাই তো প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে। আমার যেমন খুব চমৎকার লাগছে মাঝখানে একটা জিনিস, যে ছায়ানট যে ভাঙচুর হলো, ছায়ানট বলছে তারা সরকার থেকে 1 টাকাও নেবে না। এটা খুব গুরুত্বপূর্ণ, মানে সেটা ইউনূস সরকার বলে না, মানে এটা আওয়ামী লীগ সরকার হলেও নিব না, বিএনপি সরকার হলেও নিব না, জামাত সরকার তো দেওয়ার প্রশ্ন নেই, যদি লোক দেখানোর জন্য দেয় অবভিয়াসলি নিব না। কিন্তু যে এইটার সাথে জনগণের যে কানেকশন, এইখানে আপনি যত প্রগতিশীল আন্দোলন হয়েছে সেগুলোর সাথে জনগণের একটা অর্গানিক কানেকশন ছিল। ওই আমি আজকে একটা ফেসবুক স্ট্যাটাস দিচ্ছিলাম যে বাংলাদেশের মানুষ যদি আসলে তালিবানিভাবেই চিন্তা ভাবনা করতো, তাহলে আসলে জামাত ইসলামীকেও হচ্ছে জামাত ইসলামের আমির যে হচ্ছে মানে শহীদ পরিবারের সন্তান, এ কথাটা বলতে হতো না। বা দেখেন যারা গানের সবচেয়ে বিরোধিতা করলো, তারা সব থেকে ক্যাচি ক্যাচি টিউনগুলা নির্বাচনের গানে ব্যবহার করতেছে। তার মানে বাংলাদেশের মানুষের সাথে গান অঙ্গাঙ্গী, তার মানে বাংলাদেশের মানুষের সাথে মুক্তিযুদ্ধ অঙ্গাঙ্গী, বাংলাদেশের মানুষের যে জীবনযাপন তার সাথে একটা অসাম্প্রদায়িক একটা জীবনবোধ, সে জানেও না কিন্তু সে অসাম্প্রদায়িক, হয়তো সেই লেভেলটার সাথেই পরিচিত না, কিন্তু সে যেভাবে চিন্তা করে সেটা অসাম্প্রদায়িক। চ্যালেঞ্জটা হচ্ছে এইটাকে একটা পলিটিক্যাল এনার্জি হিসেবে বা এটাকে একটা পলিটিক্যাল দিশা দেওয়ার জন্য যে রাজনীতিটা করা লাগবে সেটা এখানে কেউ করে না। এখানে কি হয়, আপনি জামাতকে মোকাবেলা করতে গিয়ে আরও সাম্প্রদায়িক হয়ে ওঠেন। কিভাবে? ধরেন এই যে মামুনুল হক শেষমেশ 11 দলীয় জোটের হয়ে দাঁড়াচ্ছে আমার আসনে প্রার্থী, এই মামুনুল হককে 5ই আগস্টের পর সবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্পেস দিচ্ছে ছাত্রদল বিএনপি। কেন দিচ্ছে? কারণ যে ঠিক একই কাজ আওয়ামী লীগ করছে কওমিদের সাথে, যে জামাতকে ঠেকিয়ে রাখার জন্য আমি জামাতের বাইরে অন্যান্য যে ইসলামিস্ট ফোর্স, সেই ইসলামিস্ট ফোর্সগুলোর সাথে সুসম্পর্ক সৃষ্টি করব এবং একই সঙ্গে আমি জামাতের থেকে বেশি ধর্মপ্রাণ আচরণ করতে যাব মাঝে মাঝে। যে নির্বাচন আসলে আমি হঠাৎ করে সব জায়গায় বলতেছে বিএনপি যে হচ্ছে যে না আমরা ডেমোক্রেটিক বাংলাদেশ চাই, আমরা ধর্মভিত্তিক রাষ্ট্র নির্মাণ করবো না ইত্যাদি ইত্যাদি, আবার ফাট করে কোনো একটা জায়গায় ওইরকম কোনো একটা প্রোগ্রামে যাই বলতেছে যে আমরা শরিয়ার বাইরে কোনো আইন করবো না। তো ওই রাজনীতি তো আপনি জামাতের সাথে পারবেন না। ওই রাজনীতি আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি জামাতের সাথে কেন করতে যাবে? বরং ওইটার বাইরে একটা হিউজ পপুলেশন আছে যারা হয়তো ব্যক্তি বিশেষে অসম্ভব ধার্মিক, কিন্তু যারা জানেন যে এই যে রাস্তা, এই রাস্তার শেষ পথ কোথায়, এই রাস্তার শেষ গন্তব্য কোথায়, এটা যারা জানেন। সো আপনি যদি ওই মানুষগুলোর শুভবোধের প্রতি অ্যাপিল না করে আপনি ওর থেকে বেশি মৌলবাদী হওয়ার চেষ্টা করেন কোনো একটা অ্যাপিজমেন্টের ট্যাকটিক্স হিসেবে, সেটা তো মোটা দাগে রাজনীতিটাকে ক্রমাগত ডান দিকেই নিয়ে যাবে। আমাদের রাজনীতিবিদরা কি সারাক্ষণই আসলে এক ধরনের ইনসিকিউরিটিতে ভোগেন, যে প্রতি মুহূর্তে ভোটের চিন্তা ছাড়া কিছু করতে পারে না? আমার ধারণা, এটা আমার একেবারে ব্যক্তি মতামত। এনিওয়ে, আমি আরেকটা জায়গায় জানতে চাই যে এই যখন আমার চিন্তা, তখন ধরেন এখানে তো বড় একটা স্টেক হচ্ছে নারীর বাংলাদেশ। সামনের দিনে নারীর বাংলাদেশ কেমন দেখছেন আপনি? যে মাত্রায় আসলে এই মুহূর্তে নারী বিদ্বেষ, এবং নির্বাচনে আমরা দেখলাম মাত্র 3% নারী নির্বাচন করার ক্ষমতা পেয়েছেন বিএনপি থেকে, আর কোনো দল থেকে তো পাননি, এনসিপি থেকে কিছুটা, বাম দল থেকে সবচেয়ে বেশি আমার ধারণা। নারীর পার্টিসিপেশন আমরা দেখতে পেয়েছি যে গণসংহতি আন্দোলন আর বাসদ মার্ক্সবাদী সব থেকে ভালো মানে প্রপোর্শনালিটির দিক থেকে যদি দেখি নারী ক্যান্ডিডেট এসেছেন। খুবই ইন্টারেস্টিংলি নারী ক্যান্ডিডেটের সংখ্যা কম হলো, আমরা যেসব জায়গায় খুব ইউনিক কিছু মানুষজন দেখতে পাচ্ছি যে হচ্ছে যে একদম মানে আমরা যেটাকে একদম নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা ছিল সেটার সাথে মিলাইতে পারি এরকম ক্যারেক্টারগুলো যদি আমরা দেখি, তারা অনেকেই নারী প্রার্থী। দেখবেন বরিশালে মনীষা চক্রবর্তী মানে জিতুক না জিতুক একটা হাইপ তৈরি হয়েছে ওনাকে নিয়ে, বা আপনার ফারহানা, এবং তারা সবাই খুবই সাহসী চরিত্র হিসেবে আবির্ভূত হচ্ছেন কিন্তু বর্তমান সময়ে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে নারীর জন্য রাজনীতি করা অতীতেও ডিফিকাল্ট ছিল, কিন্তু অনলাইন স্ফিয়ার কেন্দ্র করে যে ধরনের একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে পুরো নারী জাতির জন্য, মানে সে তো আসলে শুধু রাজনীতি না, আমি তো মানে আমার আউটসাইডার পার্সপেক্টিভ থেকে আমি আসলে দীর্ঘদিন বুঝতাম না, মানে প্রথম 5-6 মাস যখন আমি শুনতে পেরেছি যে আচ্ছা ক্যাট কলিং বেড়েছে, কারণ এখানে তো মানে আমি তো আর এটা ভুক্তভোগী না, সো আমার পক্ষে অ্যাসেস করাটা ডিফিকাল্ট। তো প্রথম কয়েক মাস আমার ধারণা ছিল যে এটা কি একটু এক্সাজারেটেড, বা আসলে কি ক্যাট কলিং ওই মাত্রায় হচ্ছে যে মাত্রায় মানুষজন বলছে। কিন্তু আমি কনস্ট্যান্টলি বুঝতে পারলাম যে মিসোজিনিস্ট মানুষজন আগেও সমাজে ছিল, একই মাত্রায় ছিল, কিন্তু মিসোজিনির একটা লাইসেন্স তৈরি হয়েছে গত 18 মাসে, যে আমি মিসোজিনিস্ট কথা বলতে পারি, এটাতে কোনো সমস্যা নেই। ওই যে ডোনাল্ড ট্রাম্প আসার পর যেরকম আমেরিকাতে রেসিজমের একটা লাইসেন্স তৈরি হয়েছিল না, যে রেসিস্ট মানুষ আগেও ছিল কিন্তু এটা নর্মাল ছিল না, পোলাইট সোসাইটিতে এটা বলা যেত না,
মিসোজিনিটা ওরকম বাংলাদেশেও আপনি যদি একটু একটু সমাজের সুশীল সমাজের একটু অংশ হতেন, ওটাকে ঢেকে রাখা লাগতো। এখন যেটা হয়েছে যে এটা একদম মানে ফ্রি ফর অল টাইপের হয়ে গেছে, যে যে যার মতো মিসোজিনি করো, মিসোজিনিতে কোনো বাধা নেই, যে যার মতো মিসোজিনিস্টিক কাজ কারবার করে যাচ্ছে। এবং আমার কাছে যেটা মনে হয়, আমি যেটাকে এইভাবে এটাকে যেভাবে দেখি, সেটা হচ্ছে বাংলাদেশের নারী শিক্ষার যে অগ্রগতি, এটা বাংলাদেশের একটা বড় সামাজিক মানে কি বলবো সামাজিক একটা মানে অ্যাচিভমেন্ট। এটাকে আমি শুধু আওয়ামী লীগের বা শুধু বিএনপির এরকম অ্যাচিভমেন্ট হিসেবে দেখি না, এটা একটা কন্টিনিউইটির মধ্য দিয়ে হয়েছে, যেখানে আমরা দেখতে পাই যে হায়ার সেকেন্ডারিতে ফিমেল পার্টিসিপেশন রেট বা ফিমেলদের পাশ করার রেট মেলদের থেকে বেশি আমাদের মতো এরকম একটা দেশে। এটা কিন্তু অটোমেটিক্যালি হয় নাই, এটা অনেকগুলা পলিসির কম্বিনেশনের ফল। সেটাতে যেরকম মিনা কার্টুনের ভূমিকা আছে, সেটাতে তেমনি বৃত্তি প্রদানের ভূমিকা আছে, জন্ম নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্রের এবং এনজিওদের নেওয়া কার্যক্রমের ভূমিকা আছে। আমরা খুব একটা ডিফিকাল্ট মোমেন্টে বসে আছি, কারণ আপনারা জানেন যে কোভিডের পরে, কোভিড চলাকালীন আপনার হাই স্কুলে একটা হিউজ পরিমাণ মানুষ ড্রপ আউট হয়েছে, এবং এই ড্রপ আউটের ক্ষেত্রে নারীরা বেশি ড্রপ আউট হয়েছে ওই সময়। এবং এটার সাথে আপনি দেখেন ওই 2-3 বছরের পরিসংখ্যান যদি আপনি দেখেন, আপনি দেখবেন ওই 3-4 বছরে কয়েকটা জিনিস হয়েছে। এক, নারী ড্রপ আউট বাড়ছে। 2, সেটার সাথে মিলায় বাল্যবিবাহ বাড়ছে। বাল্যবিবাহ কিন্তু গত 4-5 বছরে বাংলাদেশে আবার অনেকখানি আমরা খারাপের দিকে গেছি। এবং বাল্যবিবাহের সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে মানে মাতৃ ও শিশু মৃত্যুর যে হার, সেই হার বৃদ্ধি পেয়েছে। সো এটা যদি হয় আমার সমাজের প্রান্তগুলার অবস্থা, আমাদের এখানে এক নারীদের একটা বড় অংশ তার যে অর্থনৈতিক জীবন, সে অর্থনৈতিক জীবন পরিচালনা করতে পারছেন গার্মেন্টস সেক্টরের সাথে অ্যালাইনমেন্টের কারণে। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির জবগুলো প্রচণ্ড পরিমাণে ইনসিকিউর। এমনি অনেক কিছু অটোমেটেড হয়ে যাবে, অটোমেটেড হলে এমনি জব লস হবে। মার্কেট ফিক্স না, কয়েকদিন পর পর মার্কেটের মানে আমরা কার কাছে রপ্তানি করব, কি রপ্তানি করব, সেগুলা বদলায় যাচ্ছে। সো নারীরা কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে তারা কতখানি নিরাপদ, মানে তার কর্মসংস্থানটা কতখানি নিরাপদ, কর্মক্ষেত্রে যৌন নিপীড়নের শিকার হচ্ছে কিনাও তাকে মানে অন্য সেটা আলাদা, মানে তার কর্মসংস্থানটা কতখানি নিরাপদ, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর সেই মুহূর্তে দাঁড়ায় আমরা কি পলিসি শুনতেছি, যে নারীকে নাকি 5 ঘন্টা কাজ করবে তারা, কোনো একটা অফিস, একটা প্রাইভেট ইনস্টিটিউশন তাকে 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন দিবে, কারণ বাকিটা সরকার কম্পেনসেট করবে। সো এটা থেকে বোঝা যাচ্ছে যে নারীকে কর্মক্ষেত্র থেকে ফিরায় নিয়ে যাওয়ার একটা অর্গানাইজড অ্যাটেম্প্ট আছে, এবং নারীর যে সামাজিক অবস্থান তা ক্রমাগত গত 18 মাসে দুর্বল হয়েছে। এখানে আসলে আমি বাইরে থেকে দেখে আমি যেভাবে বুঝি জিনিসটাকে, যে নারীদের রাজনৈতিক ওপিনিয়নের ডিফারেন্সের পরেও যদি রাজনীতিতে থাকা নারীরা বা যে কোনো একটা সামাজিক পরিসরে থাকা নারীরা পরস্পরের বিরুদ্ধে মানে অন্যদের বিরুদ্ধে হওয়া স্লাট শেমিং বলেন, ক্যারেক্টার অ্যাসাসিনেশন বলেন, বা অন্য যে কোনো ফর্মের নারী বিদ্বেষ বলেন, সেগুলোর বিরুদ্ধে জোটবদ্ধ ভূমিকা না নিতে পারেন, তাহলে আজকের দিনে তো তাও মাউথ পিস হিসেবে এদের নারী প্রয়োজন হচ্ছে। আজ থেকে 5-10 বছর পর হয়তো মাউথ পিস হিসেবে ওদের আর নারী প্রয়োজন, নারীদেরকে পাওয়া যাবে না। মেঘ খুব ছোট ছোট করে উত্তর নিতে চাই অনেকগুলি প্রশ্ন। সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে কতটা গণতান্ত্রিক পরিবেশ ফিরবে মনে করেন? বিশ্ববিদ্যালয়গুলোতে আমি আশা করি যে নির্বাচনের পরে গণতান্ত্রিক পরিবেশ অন্তত বর্তমানে যা আছে তার থেকে একটু হলেও বেটার হবে। সংখ্যালঘু বা নৃজাতি গোষ্ঠী যারা আছেন তাদের জীবনে আসলে পরিবর্তন আসবে কিনা? সব সরকারই আমরা দেখি নানা রকম প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচনের পরে সেই সম্প্রীতির বাংলাদেশ আর হয় না। আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের জীবনে খুব বিশেষ পরিবর্তন আসবে, কারণ দেখেন বাংলাদেশে এই মুহূর্তে আমরা জানি কয়েকদিন আগে মিরসরাইয়ে 7 দিনে বোধহয় একটা হিন্দু পাড়ায় 5 বার না 7 বার আক্রমণ হয়েছে। এবং এই কথাটা যারা হিন্দুদের ভোট চাচ্ছে, ধরা যাক আমি যদি নাম করে বলি বিএনপি এই কথাটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারছে না, যে গত 18 মাসে যে হিন্দুরা পার্টিকুলারলি পারসিকিউটেড হয়েছে, এ কথাটা যদি কোনো রাজনৈতিক দল উচ্চারণই করতে না পারে, নির্বাচনের আগে ভোট চাওয়ার জন্য উচ্চারণ করতে না পারে, তাহলে নির্বাচনের পরে ভোট পায়ে গেলে আর তারা কেন এই নিয়ে কথা বলবে? সেক্ষেত্রে মব সন্ত্রাসের ভবিষ্যৎ কি দেখেন? এইটা আমি আশা করবো যে আমার যে কোনো গভর্নমেন্টের কাছ থেকে মানে যেই সরকার মব ঠেকাইতে পারবে আমি তাকে ভোট দিব, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে অন্য অনেক আলোচনা হইতে পারে, কিন্তু এভাবে একটা রাষ্ট্র ফাংশন করতে পারে না। ভ্যান্ডালিজম আপনার ফৌজদারি অপরাধ, কেউ ভ্যান্ডালিজম ধরেন নতুন সরকারের ক্ষেত্রে মব কি বড় মানে গুরুত্বপূর্ণ জায়গা দখল করবে আপনার কাছে মনে হয়, যেটা আমরা গত 18 মাস ধরে দেখলাম? কারণ আমার কাছে মনে হয় যে এখানে যে দুইটা মেজর পলিটিক্যাল ফোর্সের মধ্যে আলোচনা হচ্ছে যারা সরকারে আসতে পারে, এদের মধ্যে একটা গ্রুপের সাথে মবের সম্পর্ক অনেকটা সিম্বায়োটিক, যারা বিভিন্ন জায়গায় নিজেরা যেসব কাজ করতে পারবে না সেগুলো মবকে দিয়ে করায় নিচ্ছে। তবে মানে মব ঠেকানোটা একদম কন্ডিশন নাম্বার 1। এইটা ছাড়া আসলে বাংলাদেশের মানে সংস্কৃতি বলেন, সামাজিক কাজকর্ম
বলেন বা অর্থনীতি বলেন, কোনো কিছু চলতে পারে না যদি আপনি র্যান্ডমলি বৈপ্লবিক ভায়োলেন্সের যুক্তি দিয়ে যে কোনো জায়গা ভেঙে চুরে ফেলতে পারেন। দেন চাঁদাবাজি, ভূমিদস্যুতা, অর্থনৈতিক লুটপাট এগুলো পরিবর্তন হবে বলে কি মনে করেন? আমার মনে হয় না। তার কারণ হচ্ছে এটা যেই আসুক না কেন এটা একই রকম থাকবে। বাংলাদেশের অর্থনীতির আর্থসামাজিক যেই প্রেক্ষাপটের যে ক্রাইসিস, এখানে অর্থনীতির যে ক্রাইসিস, সেই ক্রাইসিসকে হ্যান্ডেল না করে শুধুমাত্র একটা মোরাল ইস্যু বা আপনার একটা মানে ফৌজদারি ইস্যু হিসেবে চাঁদাবাজিকে সলভ করা সম্ভব না। এবার একটু আপনার মানে রাজনৈতিক প্ল্যাটফর্মটার বিষয়ে আসি। এনপিএ কবে রাজনৈতিক দল হয়ে উঠবে? এটা আসলে নির্ভর, আমরা প্রথমত আমরা যেই জায়গাটা থেকে শিক্ষা লাভ করেছি সেটা হচ্ছে বাংলাদেশে আসলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতের পরে ওইভাবে করে কোনো মেজর বড় পলিটিক্যাল পার্টি তৈরি হয় নাই। আগে তৈরি হয়েছে, আপনি যদি বামপন্থী ট্রেডিশনাল পার্টিগুলো দেখেন সেগুলো অনেকগুলো এর আগে তৈরি হওয়া। কমিউনিস্ট পার্টি যদি দেখেন যে তারা ব্রিটিশ আমল থেকে আসে। তো আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমরা যাই করতে চাই না কেন আমরা একটা ভাই ব্রাদারদের ক্লাব বানাতে চাই না। তো আমাদের আসলে যথেষ্ট পরিমাণ মানুষের সাথে কথা হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো পলিটিক্যাল পার্টি লঞ্চ করব না। আমাদের টার্গেট হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে তাদের দুঃখ, ক্রাইসিস, সংকট এগুলো সম্পর্কে যতখানি ইন ডিটেল শোনা সম্ভব ততখানি শোনা এবং তার উপর ভিত্তি করে নিজেদের কর্মসূচি নির্মাণ করা, জনগণকে এক জায়গায় করা। সো ইন শর্ট আসলে আমার পক্ষে কোনো টাইম লাইন বলা ডিফিকাল্ট, কিন্তু আমি এভাবে বলতে পারি যে জনগণের মধ্যে অন্তত পক্ষে একটা প্রাথমিক ভিত্তি তৈরি হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক দল নির্মাণ করব না। তাহলে এই যে এই সময়টা যেহেতু আমরা কোনো সময় বেঁধে দিচ্ছি, মানে দেখতে পাচ্ছি না চোখের সামনে, এই সময়ের মধ্যে উগ্রবাদ, স্বৈরাচারী কাঠামো যেটা আছে বারবার গড়ে ওঠে আমার দেশে, সেটার সংস্কার বা বিভিন্ন অন্যায়, দুর্নীতি, এই সমস্ত জায়গায় ভূমিকা কী নেবে এনপিএ? আমরা যেহেতু একটা প্ল্যাটফর্ম হিসেবে আসি, আমরা যে কোনো সামাজিক প্রতিরোধের যেসব উদ্যোগ, সেই সামাজিক প্রতিরোধের উদ্যোগের জায়গাগুলোতে প্ল্যাটফর্ম হিসেবেই থাকবো এবং এই মুহূর্তে শ্রমজীবী মানুষের বা ধর্মীয় সংখ্যালঘু মানুষের বা যে কোনো ধরনের প্রান্তিক পরিচয়ের মানুষের যে কোনো ধরনের যে ন্যায়সঙ্গত লড়াই, সেই লড়াইগুলিতে তাদের পাশে থাকার চেষ্টা করব এবং সেই পাশে থাকার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে রাজনৈতিক বোঝাপড়াটা, সেই রাজনৈতিক বোঝাপড়াটাও নির্মাণ করার চেষ্টা করব। অনেক ধন্যবাদ মেঘমালার আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং বরাবরের মতো চমৎকার আলোচনা, আপনি খুবই ভালো বলেন। নিশ্চয়ই সামনের দিনে এনপিএর ভূমিকা ঠিক এরকমই থাকবে। মেঘ, শুভকামনা থাকলো। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন নিশ্চয়ই একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেই আমরা আসলে সামনে এগিয়ে যেতে চাই। নতুন বাংলাদেশের স্বপ্ন সবাইকে মিলেই একসাথে আসলে দেখতে হবে। সেখান থেকে আসলে শুধু রাজনীতিবিদের দায়িত্ব, আসলে আমি নাগরিক হিসেবে আমার দায়িত্ব না, এভাবে দায়িত্ব এড়িয়ে যাওয়া যাবে না। সবাইকে সোচ্চার থাকতে হবে, নিজের দায়িত্ব পালনটা করে যেতে হবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।